শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনার বিষয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অধ্যায় প্রথম, বিষয়বস্তু মৌলিক বলবিদ্যা নিয়ে। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব, বলবিদ্যা বা মেকানিক্সের সংজ্ঞা দিতে পারবো, বলবিদ্যা বা মেকানিক্সের শ্রেণীবিভাগ করতে পারবো, প্রকৌশল ক্ষেত্রে এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, একক ও এককের পদ্ধতি বলতে পারবো, এককের রূপান্তর করতে পারবো, মৌলিক গণিতশাস্ত্র সম্পর্কে ধারণা লাভ করব। বলবিদ্যা বা মেকানিক্স ফলিত বিজ্ঞানের একটি শাখা। ফলিত বিজ্ঞানটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় ব্যবহারের উপযোগিতা ও মানুষের গবেষণালব্ধ কাজকে সমন্বয় সাধন করে। ফলিত বিজ্ঞানের তিনটি শাখা আছে। একটি হচ্ছে অনমনীয় বস্তুর বলবিদ্যা, যেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই ক্ষেত্রে বস্তুর উপর বাহ্যিক বল নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয়টা হচ্ছে বিকৃতযোগ্য বস্তুর বলবিদ্যা। বিকৃতযোগ্য বস্তুর বলবিদ্যার ক্ষেত্রে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অথবা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করি। এইখানে বস্তুর অভ্যন্তরে বল প্রয়োগের ফলে বস্তুর অভ্যন্তরে যে পীড়নটা সৃষ্টি হয়, শুধুমাত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব। তৃতীয়টা হচ্ছে প্রবাহীর বলবিদ্যা। প্রবাহীর বলবিদ্যাটা আমরা আছে মানে কোনো তরল বা লিকুইড এর স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় যে আচরণ করে সেটা নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে ফ্লুইড মেকানিক্স বা প্রবাহীবিদ্যা। এখন আসি আমরা বলবিদ্যা। তাহলে বলবিদ্যাটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখায় যেখানে বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা বলবিদ্যা বলি। আমার চিত্রে এখানে দেখানো আছে দুইজন ব্যক্তি একটা বলকে দুই পাশ থেকে চাপ দিচ্ছে। আবার দ্বিতীয় চিত্রে দেখানো আছে দুইজন ব্যক্তি, একজন ধাক্কা দিচ্ছে আর একজন টান দিচ্ছে। তাহলে এখানে দুই রকম কাজ হয়েছে, একজন টানা বল কাজ করতেছে আর একজন চাপা বল কাজ করতেছে দ্বিতীয় চিত্রে। আর প্রথম চিত্রে দেখানো আছে দুইজনই ধাক্কা বল কাজ করতেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বলবিদ্যা। বলবিদ্যার মূলনীতিতে যাদের অবদান, সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম যারা এই বলবিদ্যার মূলনীতিগুলোকে একত্রিত করেন তাদের মধ্যে আছেন গ্যালিলিও গ্যালিলাই এবং স্যার আইজাক নিউটন। বলবিদ্যার শ্রেণীবিভাগ। বলবিদ্যা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, দ্বিতীয়টা হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। স্থিতিবিদ্যা বলবিদ্যার যে শাখায় কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত বল ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা স্থিতিবিদ্যা বলি। স্থিতিবিদ্যার জন্য আমরা একটা চিত্র দেওয়া আছে, একটা বস্তু স্থির অবস্থায় আছে, এই স্থির অবস্থায় তার যে প্রভাব, তার উপর যে প্রযুক্ত বল কাজ করে সেটা আমরা দেখাচ্ছি। নিচের দিকে বস্তুর একটা বল কাজ করছে, ফোর্স অফ গ্র্যাভিটি। নিচের দিকে আমরা জানি বস্তুর ওজন ডাব্লু সমান mg। এটা হলো বস্তুর নিচের দিকের কাজ করতেছে এবং এই তলের উপর যে বস্তুটা অবস্থান করে সেই তল থেকে উপরের দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেখানো আছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যে তলাটার উপরে দাঁড়িয়ে আছি সে তলা আমার উপরের দিকে ধাক্কা দিচ্ছে, আমার ওজন বা গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা নিচের দিকে কাজ করতেছে। এই অবস্থায় বস্তুর যে আলোচনা করব, আমরা প্রভাব নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা বলবো স্থিতিবিদ্যা। গতিবিদ্যা বলবিদ্যার যে শাখায় কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বল ও তার প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা গতিবিদ্যা বলবো। কাইনেমেটিক্স গতিবিদ্যার যে শাখায় কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব বিবেচনা ছাড়া কেবলমাত্র গতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো কাইনেমেটিক্স। আমার চিত্রে দেখানো আছে কাইনেটিক্স কোনো গতিবিদ্যার যে শাখায় কোনো বস্তুর উপরে প্রযুক্ত বলের প্রভাবে সৃষ্ট গতিশক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে কাইনেটিক্স বলে। প্রকৌশল ক্ষেত্রে এককের গুরুত্ব। আদর্শ মানের সাথে তুলনা করা। আদর্শ মান বলতে আমার একটা পরিমাপিত স্কেল আছে, সেই স্কেলের সাথে তুলনা করাটাই হচ্ছে আদর্শ মান। সূক্ষ্মতা প্রয়োজনে। প্রকৌশল ক্ষেত্রে সূক্ষ্মতা অত্যন্ত প্রয়োজন, কারণ সূক্ষ্মতা ছাড়া আমরা কোনো বস্তু সঠিকভাবে উৎপাদন করতে সক্ষম নয়। এবং কাঙ্ক্ষিত বস্তু উৎপাদনে পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমার কোনো বস্তুর কাঙ্ক্ষিত আকার আকৃতি দান করার জন্য সঠিক পরিমাপ দরকার। একক বা ইউনিট, কোনো বস্তুকে কোনো আদর্শ মানের সাথে তুলনা করা। আদর্শ মানের সাথে তুলনা করাকে আমরা একক বলবো। এখানে লেখা আছে আদর্শ পরিমাপের সাপেক্ষে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ধারণকে আমরা একক বলবো। প্রকৌশল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একক সমূহ আছে দৈর্ঘ্য, ভর, সময় ও বল।
এককের প্রকারভেদ। একক প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে যৌগিক একক। মৌলিক একক যে একক স্বাধীন বা নিরপেক্ষ, যা প্রকাশে অন্য কোনো এককের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে আমরা মৌলিক একক বলি। যেমন দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড এবং ভরের একক কিলোগ্রাম। যৌগিক একক যে একক অন্য এককের উপর নির্ভরশীল, অর্থাৎ যে একককে প্রকাশ করার জন্য অন্য একককে আমার সাথে নিয়ে আসতে হয়, তাকে আমরা বলি যৌগিক একক। যেমন বল আছে, কাজ এবং ক্ষেত্রফল ইত্যাদিকে আমরা যৌগিক একক বলি। যেমন ক্ষেত্রফলের একক বর্গমিটার, বর্গফুট। এই বর্গমিটার এবং এই বর্গফুট দুইটাই হচ্ছে যৌগিক একক। এইটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানে বর্গমিটার সমান আমরা লিখতে পারি মিটার গুণন হচ্ছে মিটার। তাহলে এখানে দেখা যাচ্ছে এই বর্গমিটারের মধ্যে দুইটা মিটার সংযুক্ত আছে, এই জন্য এটাকে আমরা কি বলি? যৌগিক একক বলি। অনুরূপভাবে এই বর্গফুটকেও যদি আমরা ভেঙে ফেলি তখন আমাদের আসবে দুইটা ফুট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলকে যদি ক্ষেত্রফলের এককে যদি আমরা ভেঙে ফেলি সেখানে দুইটা করে একক পাওয়া যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু এক একটা মৌলিক একক। তাহলে এই যৌগিক একককে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক এককের সাহায্য নিতে হয়, এই জন্য এই এককটা হচ্ছে পরাধীন বা অন্যর উপর নির্ভরশীল। অনুরূপ কাজের একক হচ্ছে কেজি মিটার। এখানেও দুইটা একক আছে, একটা হলো কেজি আর একটা হচ্ছে মিটার। এখানে একটা মিটার আর একটা কেজি, দুইটা সহ কেজি মিটার। এককের পদ্ধতি, এককের পদ্ধতি প্রচলিত পদ্ধতি হচ্ছে চারটি। একটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি, এমকেএস পদ্ধতি, ব্রিটিশ এবং এসআই পদ্ধতি। ম্যাট্রিক বা সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। ব্রিটিশ বা এফপিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। আন্তর্জাতিক বা এসআই পদ্ধতি পরিমাপের বিভিন্ন পদ্ধতি আমরা দেখলাম, একটা হলো ম্যাট্রিক পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। এই যে বিভিন্ন পরিমাপ পদ্ধতি বিভিন্ন দেশে প্রচলন ছিল, এই পরিমাপ পদ্ধতি প্রচলনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসুবিধা ছিল। এক দেশের পরিমাপ পদ্ধতি একরকম, অন্য দেশের পরিমাপ পদ্ধতি আর এক রকম, যার কারণে আমরা এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্যটা ভালোভাবে করতে পারি না। এই অসুবিধা দূর করার জন্য 1968 সালে বিজ্ঞানীরা, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ফ্রান্সের প্যারিসে মিলিত হন এই পরিমাপের জটিলতা নিরসনের জন্য। তারা সেই সময় পরিমাপের এই পদ্ধতিটা প্রচলন করেন, যেটাকে বলা হয় এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলি, অথবা এককের আন্তর্জাতিক পদ্ধতি বলি। মূলত এই এমকেএস পদ্ধতিটাকেই তারা অনুমোদন করেন এসআই একক হিসাবে। শিক্ষার্থীরা, এখন আমরা এককের রূপান্তর শিখব। এককের এক পদ্ধতি থেকে অপর পদ্ধতিতে যাওয়ার যে প্রসেসটা বা প্রক্রিয়াটা, সেটা আমরা আজকে শিখব। তোমরা দেখো এখানে একটা মান দেওয়া আছে 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। এটা হচ্ছে এককের একটা পদ্ধতি। এই পদ্ধতিকে আমরা জানি যে এখানে এটাকে বলা হয় এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড এবং দূরত্বের একক হচ্ছে মিটার। এখানে দেখো দেওয়া আছে পাউন্ড পার ঘনফুট। পাউন্ড পার ঘনফুট হচ্ছে এককের অপর আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি বলি আমরা। তাহলে আমরা যাচ্ছি এমকেএস পদ্ধতি হতে এফপিএস পদ্ধতির দিকে। আমাদের এমকেএস পদ্ধতিতে 1 কিলোগ্রাম সমান আমরা এফপিএস এর কত পাউন্ড? 2.2045 পাউন্ড। তাহলে আমাদের এমকেএস এর 1 কিলোগ্রাম সমান এফপিএস এর 2.2045 পাউন্ড। তাহলে 1000 কিলোগ্রাম সমান কত পাউন্ড? সুতরাং 1000 কিলোগ্রাম সমান
সমান, তাহলে 1000 গুণন 2.2045 পাউন্ড, 1000 গুণন 2.2045। তাহলে আমরা 1000 কিলোগ্রামকে পাউন্ডে কনভার্ট করে ফেলছি। এখানে দেখা যাচ্ছে 1 কিলোগ্রাম সমান 2.2045 পাউন্ড। তাহলে সুতরাং 1000 কিলোগ্রাম সমান কত পাউন্ড? 1000 গুণন 2.2045 পাউন্ড। এখন আমরা আসি এই ঘনমিটারটাকে কনভার্ট করি। ঘনমিটারটাকে কনভার্ট করব কিসে? এই ঘনফুটে। এখান থেকে আমরা ঘনমিটার থেকে ঘনফুটে যাব। 1 ঘনমিটার সমান কত? 1 ঘনমিটার সমান 35.31 ঘনফুট। এখানে 1 ঘনমিটার সমান 35.31 ঘনফুট। তাহলে দেখো আমরা 1000 কিলোগ্রামকে পাউন্ডে কনভার্ট করে ফেলছি, 1 ঘনমিটারকে ঘনফুটে কনভার্ট করে ফেলছি। তাহলে আমরা 1000 কেজি ডিভাইডেড বাই ঘনমিটার, এইখান থেকে আমরা কনভার্ট করে যাচ্ছি কততে? পাউন্ড পার ফিট কিউবে। এখানে 1000 কেজি সমান কত পাউন্ড পেয়েছিলাম? 1000 কেজি সমান পাউন্ড পেয়েছিলাম 1000 গুণন 2.2045। আর 1 মিটার ঘনমিটার সমান কত ঘনফুট পেয়েছিলাম? 35.31 ঘনফুট। তাহলে এইখানে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের মানটা আসে সর্বশেষ 62.43 পাউন্ড পার ঘন ফিট। এখানে আইবি দ্বারা হচ্ছে পাউন্ড প্রকাশ করা হয়েছে, এফটি দ্বারা হচ্ছে ফিটকে প্রকাশ করা হয়েছে। আর এখানে কেজিকে কিলোগ্রামে প্রকাশ করেছি, আর ঘনমিটারকে এম কিউব দ্বারা প্রকাশ করেছি। এককের রূপান্তর পদ্ধতির তালিকা। এখানে তালিকা দেওয়া আছে দৈর্ঘ্য। আমাদের এককের পদ্ধতি আমরা শিখলাম যে এক পদ্ধতি থেকে অপর পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব যে এককের এই দৈর্ঘ্যর পরিমাপগুলা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতির মধ্যে কতটুকু পার্থক্য আছে। এসআই একক, এসআই এককে 1 মিলিমিটার। এসআই এককে যদি 1 মিলিমিটার বলি আমরা, এমকেএস পদ্ধতিতে তাকে বলবো আমরা 0.10 সেন্টিমিটার। ব্রিটিশ বা এফপিএস পদ্ধতিতে যদি আমরা বলতে চাই তাকে, তাহলে বলবো 0.03937 ইঞ্চি। তাহলে শিক্ষার্থীরা, তাহলে 1 মিলিমিটার এসআই পদ্ধতিতে 1 মিলিমিটার সমান এমকেএসে 0.1 সেন্টিমিটার এবং এফপিএস পদ্ধতিতে 0.03937 ইঞ্চি। আর একটা পরিমাপ যদি আমরা দেখি 25.4 মিলিমিটার, এটা আমাদের এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে বলি। এমকেএস পদ্ধতিতে তার মান আসবে কত? 2.54 সেন্টিমিটার। ব্রিটিশ বা এফপিএস পদ্ধতিতে তার মান আসবে হচ্ছে 1 ইঞ্চি। তাহলে অনুরূপভাবে আমরা বিভিন্ন আরও মান থেকে আমরা এভাবে শিখতে পারবো। এককের রূপান্তরের তালিকায় এখানে ভরের ক্ষেত্রে আমরা দেখব এসআই এককে 0.4536 কিলোগ্রাম, এমকেএসেও 0.4536 কিলোগ্রাম। আমরা বলেছিলাম যে এমকেএস পদ্ধতিটাকেই এসআই পদ্ধতি রূপে কনভার্সন করা হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এসআই পদ্ধতি এবং এমকেএস পদ্ধতির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তাহলে এসআই একক 0.4536 কিলোগ্রাম বা এমকেএস এককে 0.4536 কিলোগ্রাম হবে, একই হবে। এবং সিজিএসএ বা ম্যাট্রিক পদ্ধতিতে হচ্ছে 453.6 গ্রাম, সমান হচ্ছে এফপিএস বা ব্রিটিশ পদ্ধতিতে আসবে 1 পাউন্ড। এককের রূপান্তরের পদ্ধতি এখন ভরের ক্ষেত্রে আমরা বলি। ভরের ক্ষেত্রে এসআই একক, এমকেএস এবং ব্রিটিশ বা এফপিএস পদ্ধতি বা সিজিএস পদ্ধতি সবগুলো আমাদের অন্তর্ভুক্ত আছে। এসআই একক আর এমকেএস একক একই। আমরা বলেছিলাম যে পরিমাপের এমকেএস পদ্ধতিটাকেই এসআই পদ্ধতি হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে বা ওই পদ্ধতিটাকে নির্বাচন করা হয়েছে। সেই ক্ষেত্রে
আমার এসআই পদ্ধতি এবং এমকেএস পদ্ধতির মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। এসআই এককে 0.4536 কিলোগ্রাম, এমকেএসেও একই মান 0.4536 কিলোগ্রাম, এফপিএসে সেই মানটা আসে দাঁড়াইছে 1 পাউন্ড এবং ম্যাট্রিক বা সিজিএসে সেই মানটা হবে 453.6 গ্রাম। তাহলে এসআই এককে যদি 1 কিলোগ্রাম বলা হয়, এমকেএসেও 1 কিলোগ্রাম বলবো, আর সিজিএস বা ম্যাট্রিক পদ্ধতিতে বলবো 1000 গ্রাম এবং ব্রিটিশ বা এফপিএস পদ্ধতিতে বলবো 2.205 পাউন্ড। তাহলে দেখা যাচ্ছে কি আমার এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতির পরিমাপের কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এটাই হচ্ছে এককের রূপান্তরের পদ্ধতি, মানে এক পদ্ধতি থেকে আমরা অপর পদ্ধতিতে কিভাবে যাব সেটা আমরা পূর্বে শিখেছি। মৌলিক গণিতশাস্ত্র, আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে মৌলিক গণিত বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসবে বীজগণিত। এখানে দেখা যাচ্ছে কোনো কিছুর পাওয়ার, যেমন এখানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে তার মানটা দাঁড়াবে কত? 1। এখানে দেখো এক্স এর পাওয়ার 0 = 1, অনুরূপভাবে এর পাওয়ার যদি 0 হয় সমান সমান কত হবে? 1 হবে। এরপরে আসো এক্স এর পাওয়ার ইনটু, এখানে দেখা যাচ্ছে যাদের বেস 1, যেমন এখানে বেস হচ্ছে এক্স, এখানকার বেসও এক্স, দুইটার বেস একই রকম, এদের পাওয়ার আছে ভিন্ন, যেমন এক্স এর পাওয়ার m ইনটু এক্স এর পাওয়ার n। যদি বেস 1 হয়, এর পাওয়ার যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা যদি মানে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে পাওয়ারগুলা বেস একই থেকে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। যেমন এক্স পাওয়ার m ইন্টু এক্স পাওয়ার n ইকুয়াল টু এক্স m প্লাস n। এক্স এর পাওয়ারটা কি দাঁড়াচ্ছে? m প্লাস n, মানে পাওয়ার এখানে যোগ হয় আর বেস যেটা আছে সেটাই থাকবে। আবার যদি বেস একই থাকে এবং দুইটা জিনিস ভাগ রূপে থাকে, যেমন এক্স এর পাওয়ার m আছে ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার n, যদি এটা ভাগ অবস্থায় থাকে তখন তাদের মানটা কি দাঁড়াবে? এক্স m মাইনাস n। যদি ভাগ অবস্থায় আমরা পাই সেটার মান দাঁড়াবে হচ্ছে মাইনাস, এক্স এর বেস সেম থাকবে, একই থাকবে এবং পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। শিক্ষার্থীরা, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে দুইটা ঘাত আছে। তাহলে এইটা যদি সমাধান করতে যাই সাধারণ কোনো নিয়মে আমরা তাকে ফেলতে পারি না, তখন আমাদের একটা নতুন নিয়ম ফেলতে হয়, সেটা হচ্ছে x সমান আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এইটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়ম। এখানে দেখো x² এর একটা কি সহগ, আর এই বিটা হচ্ছে x এর একটা সহগ, আর সিটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এই জাতীয় যখন আমাদের প্রবলেম আসবে, আমরা কোনো নিয়মে যখন ফেলতে পারবো না, তখন তাকে আমরা দ্বিঘাত সমীকরণের নিয়মে নিয়ে আসব। এখন আমরা দেখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমাদের প্রকৌশল ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন, সেটা আমরা ব্যবহার দেখব। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজের একটা নাম দেওয়া যাক। এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হচ্ছে সি। এখানে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। আর ত্রিভুজ আছে সাধারণত কয় প্রকার? 6 প্রকার। একটা হলো কোণ ভেদে, আর একটা হচ্ছে বাহু ভেদে। বাহু ভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। আমরা যদি কোণ ভেদে 3 প্রকার বলতে চাই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আর যদি বাহু ভেদে বলতে যাই, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আজকে আমরা যা শিখলাম, বলবিদ্যা বা মেকানিক্স কি, আর বলবিদ্যা বা মেকানিক্সের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম। প্রকৌশল ক্ষেত্রে এককের গুরুত্বসমূহ আমরা শিখলাম। আমার একক ও এককের পদ্ধতি জানলাম, এককের রূপান্তর শিখলাম, মৌলিক গণিতশাস্ত্র সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকের ক্লাস থেকে তোমাদের জন্য একটু ছোট্ট বাড়ির কাজ, 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড সেটা তোমরা অনুশীলন করবে। বলের একক নিউটন ও কিলোগ্রামের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমার শ্রেণী শিক্ষকের কাছে তা মূল্যায়ন করিয়ে নিবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।